আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এভিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ক্লাসে আমরা জিসিডি এবং এলসিএম সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সাধারণভাবে আমরা যেভাবে গসাগু এবং লসাগু নির্ণয় করি সেই আঙ্গিকে কিভাবে এমন একটা প্রোগ্রাম তৈরি করা যায় যেটার মাধ্যমে গসাগু এবং লসাগু নির্ণয় করা যাবে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসেও আমরা জিসিডি সম্পর্কে আলোচনা করব এবং দেখব যে কিভাবে আমরা রুলস ব্যবহার করে এই প্রোগ্রামটা সমাধান করতে পারি, অর্থাৎ লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে আমরা মনে করি ইউজার আমাদেরকে দুইটা সংখ্যা দিল, একটা হচ্ছে 360 এবং একটা হচ্ছে 48। এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল স্বরূপ মনে করি ইউজার আমাদেরকে যেই সংখ্যা দুইটা দিবে সেই সংখ্যা দুটোকে আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রেখেছি। তাহলে এখন যদি আমরা এই প্রোগ্রামটা তৈরি করতে চাই তাহলে ইউজার আমাদেরকে নাম্বার 1 ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা দিবে সেটাকে আমরা n1 ভেরিয়েবলের ভিতরে ট্রান্সফার করে রাখবো এবং নাম্বার 2 ভেরিয়েবলের ভিতরে ইউজার যে সংখ্যাটা দিবে সেটাকে আমরা n2 ভেরিয়েবলের ভিতরে ট্রান্সফার করে রাখবো। এই ট্রান্সফার করার কারণটা কি? ট্রান্সফার করার কারণ হচ্ছে ইউজার আমাদেরকে এই নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভিতরে যেই দুইটা সংখ্যা দিবে সেই দুইটা সংখ্যার মানকে আমাদের বিভিন্ন সময় চেঞ্জ করতে হবে। যেমন কোনো ক্ষেত্রে নাম 2 এর ভ্যালুটা চলে যাবে নাম 1 এর ভিতরে, নাম 1 এর ভ্যালুটা চলে যাবে অন্য কোথাও। এই ক্ষেত্রে এই যে দুইটা সংখ্যার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই চেঞ্জ হয়ে যাওয়ার বিষয়টা মাথায় রেখে আমরা এই দুইটা ভেরিয়েবলের ভ্যালুকে n1 এবং n2 ভেরিয়েবলের ভিতরে ট্রান্সফার করে রাখছি। কারণ আমরা জানি যখন আমরা এলসিএম বা লসাগু নির্ণয় করতে যাব তখন আমাদের এই নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভ্যালুটা প্রয়োজন হবে। আর সেই বিষয়টা মাথায় রেখেই আমরা কি করলাম, আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভ্যালুটাকে n1 নামক ভেরিয়েবল এবং n2 ভেরিয়েবলের ভিতরে ট্রান্সফার করে নিচ্ছি। আর তাহলে আমাদের এই নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো কোনো ধরনের পরিবর্তন হবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভ্যালুটাকে n1 এবং n2 এর ভিতরে ট্রান্সফার করে রাখলাম। এখন আসি আমরা আমাদের মূল আলোচনায় যে কিভাবে আমরা এই দুইটা সংখ্যা থেকে গসাগু বের করব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা নাম 1 কে নাম 2 দ্বারা ভাগ করব, যেটাকে আমরা বলছি n1 কে ভাগ করব n2 দ্বারা, এবং এই ক্ষেত্রে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেটাকে আমরা স্টোর করে রাখব। আমরা এক্সাম্পল স্বরূপ মনে করি আমাদের রিমাইন্ডার বা rem নামক একটা ভেরিয়েবল আছে, যেই ভেরিয়েবলের ভিতরে আমরা ভাগশেষটা রাখব। এই ক্ষেত্রে আমাদের নাম 1 এর ভিতরে ছিল 360, এটাকে আমরা ভাগ করলাম 48 দ্বারা। আমাদের মডুলাস চিহ্ন কি করে, ভাগশেষ নিয়ে কাজ করে, অর্থাৎ 360 কে যদি আমরা 48 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হয় 24। সেটাকে আমরা রিমাইন্ডার বা র্যাম ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম। এটা ছিল আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা কি করব, আমরা এই ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আড়াআড়িভাবে চেঞ্জ করব, অর্থাৎ আমরা n2 এর ভ্যালুটাকে নিয়ে আসবো n1 এ এবং আমাদের ভাগশেষ বা রিমাইন্ডারের ভ্যালুটাকে নিয়ে আসবো n2 তে। আমাদের বাকি কাজটা সেমই থাকবে, অর্থাৎ আবার আমরা এই 48 কে 24 দ্বারা ভাগ করব এবং ভাগশেষ যেটা থাকবে সেটাকে আমাদের রিমাইন্ডার ভেরিয়েবলের ভিতরে রাখবো এবং এভাবেই আমাদের প্রসেসটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমাদের n2 এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। যেমন এখানে 48 কে 24 দ্বারা ভাগ করার পর কোনো ভাগশেষ থাকে না, সেক্ষেত্রে আমাদের এই রিমাইন্ডারের ভ্যালু চলে আসতেছে 0। সুতরাং আমরা যদি নেক্সট আরেকটা স্টেপ যাই সেই ক্ষেত্রে সেম নিয়ম, আমাদের n2 এর ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা চলে আসবে n1 এর ভিতরে, আমাদের রিমাইন্ডারের ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা চলে আসবে n2 এর ভিতরে। তাহলে এখন কি হলো, আমাদের n2 এর যে ভ্যালু সেটা হয়ে গেল 0। আর আমরা কি বলেছিলাম, আমাদের এই লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমাদের n2 এর ভ্যালু 0 হবে। আমাদের n2 এর ভ্যালু যখন 0 চলে আসবে তখন আমরা বুঝবো আমাদের কাজ শেষ এবং তখন আমাদের n1 এর ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে আমাদের গসাগু। যেমন আমাদের n1 এর ভিতরে এখন আছে 24, অর্থাৎ আমাদের জিসিডি বা গসাগু হচ্ছে 24। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আমাদের রুলসটা কি ছিল, জাস্ট আমরা কি করব, ইউজার আমাদেরকে যেই দুইটা সংখ্যা দিবে সেই দুইটা সংখ্যার একটা দ্বারা অন্যটাকে ভাগ করব এবং ভাগশেষটাকে আমরা স্টোর করে রাখব। পরবর্তী স্টেপে আমরা কি করব, আমরা ভেরিয়েবলের ভিতরে থাকা ভ্যালুগুলোকে আড়াআড়িভাবে চেঞ্জ করব। যেমন n2 এর ভ্যালুটাকে নিয়ে আসবো n1 এর ভিতরে এবং আমাদের রিমাইন্ডারের ভ্যালুটাকে নিয়ে আসবো n2 এর ভিতরে। এরকমভাবে আমাদের নেক্সট স্টেপটাও হবে। নেক্সট স্টেপেও আমরা n2 এর ভ্যালুটাকে নিয়ে আসবো n1 এর ভিতরে, রিমাইন্ডারের ভ্যালুটাকে নিয়ে আসবো n2 এর ভিতরে। আর এরকমভাবে চলতে চলতে যখন আমরা দেখব আমাদের n2 এর ভ্যালু চলে এসেছে 0, তার মানে বুঝবো আমাদের প্রোগ্রামটা শেষ এবং সেই ক্ষেত্রে আমাদের n1 এর ভ্যালু যেটা হবে সেটাকে আমরা বলবো আমাদের গসাগু বা জিসিডি। আর এই জিসিডি যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের এলসিএম বের করা একদম সহজ। জাস্ট আমরা কি করব, আমাদের নাম্বার 1 এর ভিতরে যে ভ্যালু এবং নাম্বার 2 এর ভিতরে যে ভ্যালু আছে এটাকে গুণ করব এবং সেটাকে জিসিডি দ্বারা ভাগ করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এলসিএম হবে 360 × 48 / 24,
অর্থাৎ 720। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে এবং দেখি এই প্রোগ্রামটা কিভাবে তৈরি করতে হয়। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমরা নাম1 এবং নাম2 নামক দুইটা ভেরিয়েবল নিয়েছি এবং এই দুইটা ভেরিয়েবলের ভিতরে ইউজার আমাদেরকে দুইটা সংখ্যা দিবে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইউজার আমাদেরকে যেই দুইটা সংখ্যা দিবে সেই দুইটা সংখ্যাকে আমরা n1 এবং n2 নামক দুইটা ভেরিয়েবলের ভিতরে ট্রান্সফার করে রাখবো। সেই জন্য আমরা n1 নামক একটা ভেরিয়েবল নিচ্ছি এবং n2 নামক আরেকটা ভেরিয়েবল নিচ্ছি। আমরা জিসিডি নির্ণয় করব, সেই জন্য জিসিডি নামক একটা ভেরিয়েবল নিচ্ছি। আমরা এলসিএমও নির্ণয় করব, সেই জন্য এলসিএম নামক একটা ভেরিয়েবল নিচ্ছি এবং সর্বশেষ আমরা আমাদের রিমাইন্ডারের জন্য REM নামক একটা ভেরিয়েবল নিচ্ছি। এখন জাস্ট আমাদের কাজ কি? ইউজার আমাদেরকে নাম1 ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা দিয়েছিল সেটাকে আমরা n1 ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম। একইভাবে ইউজার আমাদেরকে নাম2 ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা দিয়েছে সেটাকে আমরা n2 ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম। আমাদের ফার্স্ট কাজটা শেষ। এখন আমাদের গসাগু নির্ণয়ের জন্য প্রথম কাজটা কি? আমরা n1 কে ভাগ করব n2 দ্বারা এবং এটার যে ভাগশেষটা হবে সেটাকে আমরা রিমাইন্ডার ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয় স্টেপে আমরা কি করব? আমরা আমাদের n2 এর ভ্যালুটাকে নিয়ে আসব n1 এর ভিতরে, অর্থাৎ আমরা লিখে দিব n1 ইকুয়াল টু n2, অর্থাৎ n2 এর ভ্যালুটা n1 এর ভিতরে চলে আসলো এবং n2 এর ভিতরে কি আসবে? n2 এর ভিতরে চলে আসবে আমাদের রিমাইন্ডারের ভ্যালু, অর্থাৎ আমরা লিখে দিব n2 ইকুয়াল টু REM বা রিমাইন্ডার। তাহলে এখন কি হলো? আমাদের n1 এর ভিতরে চলে আসলো n2 এর ভ্যালু, আবার n2 এর ভিতরে চলে আসলো রিমাইন্ডারের ভ্যালু। তাহলে এখন আমাদের পরবর্তী স্টেপটা কি হবে? যেহেতু আমাদের n2 এর ভ্যালুটা n1 এ চলে আসছে এবং রিমাইন্ডারের ভ্যালুটা n2 তে চলে আসছে, সুতরাং আবার রিমাইন্ডার খালি এবং আমরা কি করব? n1 কে আবার n2 দ্বারা ভাগ করব এবং সেটার ভাগফলটাকে আবার রিমাইন্ডারের ভিতরে রাখবো। অর্থাৎ আমাদের এই প্রথম লাইনটার কাজটাই আমাদের আবার করতে হবে। আর এভাবে এই কাজটা আমরা কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না আমাদের n2 এর ভ্যালু 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তাহলে এই কাজটা তো আমরা বারবার না লিখে একটা লুপের মাধ্যমে করে নিতে পারি এবং এই ক্ষেত্রে আমরা ওই লুপটার ভিতরে বলে দিতে পারি যে আমাদের n2 এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তো চলুন আমরা এই লেখাটুকুকে এখান থেকে কাট করে নিয়ে যাই এবং এখানে একটা লুপের ব্যবহার করি। এক্সাম্পল স্বরূপ আমরা এখানে হোয়াইল লুপের ব্যবহার করতেছি এবং এই লুপের ভিতরে কন্ডিশন দিয়ে দিচ্ছি n2 এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে এবং এই লুপের ভিতরে আমরা এই লেখাগুলোকে পেস্ট করে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কেউ যদি বিষয়টা না বুঝে থাকেন তাহলে প্রথমে আমি এখানে আপনাদেরকে যে স্লাইডটা দেখিয়েছি সেই স্লাইডের সাথে বিষয়টা একটু মিলিয়ে নেবেন যে এখানে ভেরিয়েবলের ভ্যালুগুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে এবং এখানে এক্স্যাক্টলি কাজটা আসলে কি হচ্ছে। তাহলেই দেখবেন বিষয়টা আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে এবং খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের কাজটা শেষ। আমাদের শর্ত ছিল n2 এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রক্রিয়াটা চলতে থাকবে। সেজন্য আমরা একটা লুপের ব্যবহার করলাম এবং এই লুপে বলে দিলাম n2 এর ভ্যালু 0 হওয়ার আগ পর্যন্ত এই লুপটা কাজ করবে এবং এই লুপটা যখন থেমে যাবে অর্থাৎ n2 এর ভ্যালু 0 হয়ে যাবে তখন আমরা জানি আমাদের n1 এর ভ্যালুটাই হবে আমাদের জিসিডি। সুতরাং আমরা এখানে লিখে দিলাম জিসিডি ইকুয়াল টু n1। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা কি করব? আমরা একটা প্রিন্টএফ নিব এবং প্রিন্টএফের ভিতরে বলে দিব জিসিডি ইকুয়াল টু ফরম্যাট স্পেসিফায়ার %d কমা দিয়ে আমাদের জিসিডি ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিব। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো দুটো সংখ্যা দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম 48 এবং 360। এন্টার দেওয়ার পর দেখতে পারবো জিসিডি শো করতেছে 24। তো চলুন একইভাবে আমরা এলসিএমটাও নির্ণয় করে ফেলি। আমরা জানি এলসিএম ইকুয়াল টু আমাদের নাম1 ইন্টু নাম2 কে ভাগ করব জিসিডি দ্বারা। তাহলে আমাদের কাজটা শেষ। এখন আমরা আরেকটা প্রিন্টএফ নিব এবং এই প্রিন্টএফের ভিতরে আমাদের এলসিএম এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিব। আমরা লিখে দিচ্ছি এলসিএম ফরম্যাট স্পেসিফায়ার %d কমা দিয়ে আমাদের এলসিএম ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিলাম। আমরা আমাদের প্রথম প্রিন্টএফটার পর \n দিয়ে একটা নিউ লাইন নিয়ে নিচ্ছি। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো দুইটা সংখ্যা দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম 24 এবং 360। এন্টার দেওয়ার পর দেখতে পারবো জিসিডি 24 এবং এলসিএম 360। আমরা প্রোগ্রামটাকে আরেকবার রান করি এবং একটা সংখ্যা দিয়ে দিই 48 এবং দ্বিতীয় সংখ্যাটা দিয়ে দিই 360। এন্টার দেওয়ার পর দেখতে পারবো জিসিডি 24 এবং এলসিএম 720। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। আপনাদের কারো যদি এই প্রোগ্রামটা বুঝতে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমি আবার বলছি, আমরা প্রথমে যেই স্লাইডটা দেখেছি ওই স্লাইডের সাথে এই জায়গাটুকু একটু মিলিয়ে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন ভেরিয়েবলের ভিতরের ভ্যালুগুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে। তাহলেই আপনাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই ক্লাসগুলোতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা প্রোগ্রামিংয়ের আরও নতুন নতুন বিষয় সম্পর্কে জানব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।